ওকে, সো স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন থাকে যে স্যার স্টাডি অ্যাব্রড এর জন্য বা বিদেশে পড়তে যাওয়ার জন্য মানে মেইনলি যেই কারণে ট্রায়াল দিচ্ছেন ইংলিশে আর একটু বেটার হওয়ার চেষ্টা করছেন, এইখানে গেলে আপনি কান্ট্রি কিভাবে চুজ করবেন? লাইক দেয়ার আর থাউজেন্ডস অফ কান্ট্রিজ রাইট নাও আর হান্ড্রেডস অফ কান্ট্রিজ যেগুলোতে আপনি যেতে পারেন. Some of them are maybe in North America, some of them are maybe in Europe. However, how do you choose a country? So, to be honest, আপনার নিজের ইচ্ছাকে একটা প্রায়োরিটাইজ তো দেওয়া যায়, বাট লজিক্যাল ওয়েতে একটা কান্ট্রি যদি আপনি চুজ করতে চান তাহলে কাপল অফ জিনিসের উপরে আপনার কিছু হলেও লিস্ট একটা সার্টেন অ্যামাউন্টের কনসিডারেশন আনতে হবে. নাও ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার ইজ যে অবভিয়াসলি বাজেট. নাও সবার জন্য সেম ওয়েতে বাজেট ডিস্ট্রিবিউট করা থাকে না. মানে ফর এক্সাম্পল a person who is very wealthy probably তার বাজেট যে লেভেলে থাকবে, তার লিকুইড মানির সাপোর্ট যে পরিমাণ থাকবে, আপনার আবার একটা মডারেট আর্নিং ফ্যামিলির সেই লেভেলের সাপোর্ট থাকবে না. সো বাজেট ওয়াইজ ফার্স্টলি কিছু কান্ট্রি আলাদা হয়ে যায়. লাইক আপনি একদম নর্মালি চিন্তা করে দেখেন দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড অ্যারাউন্ড 5 থেকে 6 লাখ টাকা বা 7 লাখ টাকা বিফোর গোয়িং অ্যাব্রড এবং বিদেশে যাওয়ার আগ পর্যন্ত আপনি একটু স্পেন্ড করতে পারবেন, তাহলে অবভিয়াস রিজনস আপনি অস্ট্রেলিয়া ইউকে এর মতো কান্ট্রিকে কখনোই চুজ করতে পারবেন না, বিকজ দেন ইউ প্রবাবলি উডন্ট বি এবল টু পে ইউর টিউশন ফিস অর ইউ উইল হ্যাভ টু লুক ফর টুয়ার্ডস ইউর ফ্যামিলি টু হ্যাভ সাম কাইন্ড অফ ব্যাকআপ অফ মানি. আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হলো কি আপনার এলিজিবিলিটিটা কি. এলিজিবল আপনি কি এনাফ এলিজিবল নাকি? ফর এক্সাম্পল এলিজিবিলিটি খালি আইএলটিএস এর বেসিসে আসে না. এলিজিবিলিটির জন্য আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট, আপনি যদি মাস্টার্স এ যেতে চান ইন দ্যাট কেস ব্যাচেলার্স এর রেজাল্ট ম্যাটার করে. ফর এক্সাম্পল কান্ট্রিজ সাচ এস জাপান, সাচ এস সাউথ কোরিয়া, প্রবাবলি আপনাদের রেজাল্ট একটু খারাপ হলেও আপনাকে নিতে পারবে, বা ইভেন 5.5 হলে আপনি আইএলটিএস এ 5.5 পেলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন. আবার অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর কান্ট্রিজ সাচ এস কানাডা অর অস্ট্রেলিয়া, এখানে এলিজিবিলিটি একটু লেভেল হাই থাকে. ফর এক্সাম্পল আইএলটিএস আপনি 5.5 এ কানাডার কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না. আচ্ছা, যদিও আপনাকে আপনারা অনেকভাবে মানে এজেন্সিজ বা আদার এডুকেশনাল কনসালটেন্সি অনেক কিছু বলে, যেমন ফর এক্সাম্পল আপনি ফাউন্ডেশন কোর্স নিয়ে যান, ইংলিশ কোর্স নিয়ে যান, কিংবা ডিপ্লোমা কোর্সে যান. বাট টু বি অনেস্ট আপনি চিন্তা করবেন যে আমার এইম, তো আপনার যদি এইম হয় যে আমি গ্যারান্টেড আমি ইউনিভার্সিটিতে যাব, তাহলে ফাউন্ডেশন কোর্সের কথা মাথায় আনাও লাগবে না. দেরি হোক, আপনার যদি ইয়ার গ্যাপটা প্রবলেম হয়েছে তাহলে ইন দ্যাট কেস অবভিয়াসলি আপনার কান্ট্রি চুজ করতে হবে. বাট এই ফাউন্ডেশন কোর্স নিয়ে যে আবার এক্সট্রা টাকা দেওয়া, আবার এক্সট্রা পে করা, ইট ডাজন্ট মেক দ্যাট মাচ সেন্স টু মি. আই বিলিভ যে আপনার যেটা পড়তে যাওয়া ইচ্ছা সেটাই পড়তে যাওয়া উচিত. সেকেন্ড, এলিজিবিলিটির ভিতরে কিন্তু ইয়ার গ্যাপ আছে বাই দ্য ওয়ে. ফর এক্সাম্পল একটা জিনিস উদাহরণ দিই, যেমন সাউথ কোরিয়া টেক্স আপ টু 4-5 years of year gap. Canada on the other hand takes 1 or 2 years. অস্ট্রেলিয়া 1 থেকে 2 বছরের বেশি ইয়ার গ্যাপ যদি আপনার পড়ালেখায় থাকে আপনাকে কখনো মানে অ্যাপ্লিকেশনের সুযোগটা দিবে না. এইচএসসি পড়ার কথা বলতেছি, ব্যাচেলার্স এর পরে আপনি চাকরি করলে ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেবল. হাউএভার ইউরোপে গেলে ইউরোপের কান্ট্রিগুলো একটা বিশাল অ্যামাউন্টের ইয়ার গ্যাপ নেয়, আপ টু 7 years 8 years. সো এই যে ইয়ার গ্যাপ এটাও কিন্তু এলিজিবিলিটির ভিতরে পড়ে. Now, the third thing that you should see is the tuition fee structure. মানে আপনি যখন আপনার অফার লেটার আসবে বা সামথিং, আপনার অ্যাপ্রক্সিমেট ইউনিভার্সিটিতে কেমন অ্যামাউন্টের টাকা আপনার পে করতে হবে, এন্ড আপনি কি সেটার উপরে স্কলারশিপের মানে সার্টেন অ্যামাউন্টের স্কলারশিপ কি আপনি পাবেন নাকি, বা কি পরিমাণ স্কলারশিপ আপনি পেতে পারেন, এইটাকে বোঝার জন্য কিছু ইজিয়ার ওয়ে আছে. ফর এক্সাম্পল ইউ ক্যান ডু রিসার্চ অন ফেসবুক যে ডেনমার্কে আপনি যেতে যাচ্ছেন, ডেনমার্কের কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্রক্সিমেটলি বাকি বাংলাদেশের অ্যাপ্লাই করছেন তারা কেমন স্কলারশিপ পেয়েছে উইথ কেমন রেজাল্ট, এন্ড দেন ইউ ক্যান হ্যাভ আ রাউন্ডাবাউট আইডিয়া যে হ্যাঁ ঠিক আছে, তা আমার যদি রেজাল্ট এত ভালো হয় আই শুড গেট অ্যাবাউট 20-30%. নাও ডু কিপ ইন মাইন্ড যে 100% স্কলারশিপের কাজ সাধারণত কোনো কনসালটেন্সি করে না. এখন আপনার কোশ্চেন আসবে কেন করে না, তার কারণ হলো কনসালটেন্সি বা এডুকেশনাল ইনস্টিটিউট গুলা যারা স্টাডি অ্যাব্রডে কাজ করে they get good amount of such as well as per academic ক্ষেত্রে বলি we get a good amount of scholarship from the university itself. তো আমরা যদি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাই সেটা তখনই পাই যখন আপনারা টিউশন ফি দেন.
যদি আপনার টিউশন ফি না দেন তাহলে আমি তো স্কলারশিপ মানে আমি তো কোনো কমিশন পাচ্ছি না। তো আপনি যদি 100% স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, ইন দ্যাট কেস অবভিয়াস রিজনস বেশিরভাগ কনসালটেন্সি এই বিষয়ে কোনো সাহায্য করবে না। তো এটার জন্য আপনার নিজেরই একটা আইডিয়া বের করতে হবে, আপনার সার্চ করতে হবে, আপনার চ্যাট জিপিটি বলেন, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট গুগল বলেন, ডিফারেন্ট ডিফারেন্ট এআই টুলস দিয়ে আপনি নিজেকে একটু এনরিচ করেন যে নর্মালি কিভাবে আপনারা 100% স্কলারশিপে অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল মাস্টার্স এর জন্য ইউ প্রবলি ইন ইউএসএ ইউল হ্যাভ টু probably have a thesis paper ready. You'll have to share your thesis with a couple of universities. You have to email the lecturers. You have to email the professors. See if they're going to be funding you. Obviously, university প্রফেসরদের কাছে এরকম কোটা থাকে যে তারা ফান্ড করতে পারে। আবার এই জিনিসগুলোর জন্য আপনার হাই রিকোয়ারমেন্ট অফ আইএলটিএস, হাই রিকোয়ারমেন্ট অফ জিআরই, হাই রিকোয়ারমেন্টের সেটের স্কোর থাকা লাগে ইন অর্ডার টু অ্যাচিভ দ্যাট। তো এই যে 100% স্কলারশিপ, এইটার জন্য আপনার নিজে থেকে অনেক বেশি রিসার্চ করা লাগে। বাট রাদার দ্যান দ্যাট, যদি স্কলারশিপ একটা সার্টেন অ্যামাউন্টের স্কলারশিপ সাধারণত প্রত্যেকটা ইউনিভার্সিটি দেয় দেশের, সেটা সম্বন্ধে জেনে একটা টিউশন ফি স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া দিতে হবে। এরপরে আসতেছে হলো গিয়ে লিভিং কস্ট অফ দ্যাট কান্ট্রি। আপনি একটা লিভিং কস্টের আইডিয়া নেন যে আপনি একটা কান্ট্রি চুজ করছেন বেসড অন যে আপনার বাজেটের ভিতরে করছে, আপনি এলিজিবল, এন্ড টিউশন ফিও আপনি অলমোস্ট দেখতেছেন যে আপনার সাথে ম্যাচ করতেছে। ইন দ্যাট কেস আপনি লিভিং কস্টটা দেখেন যে ওই কান্ট্রিতে আপনার ওয়ার্কিং অপরচুনিটি কেমন। এখন টু বি অনেস্ট, এভরি কান্ট্রি হ্যাজ আ মানে সার্টেন লিমিটেশন অফ ওয়ার্কিং আওয়ার্স ফর স্টুডেন্টস, হুইচ ইজ রাউন্ড অ্যাবাউট 20 hours of week or 40 hours of full time, এরকম টাইপের কিছু। তো এই যে আপনার লিভিং কস্টটা আপনার দেখতে হবে যে আপনি নর্মালি এই লিভিং কস্ট যতটুকু হচ্ছে, আপনার থাকা খাওয়া, ওখানকার ইলেকট্রিসিটি বিল কেমন, ওখানকার ওভারঅল ইউটিলিটি খরচ কেমন যাচ্ছে, রেন্ট কেমন যাচ্ছে, আপনার থাকার, আপনার ইউনিভার্সিটি থেকে আপনার বাসায় যাওয়া আসার রাস্তা কতটুকু, ইফ ইটস গোইং টু বি চিপার, আপনি যদি বাস নেন কিংবা আপনি হেঁটে যেতে পারতেছেন নাকি, সবকিছু বিবেচনা করে ইউ হ্যাভ টু গেট সাম আইডিয়া যে হ্যাঁ ঠিক আছে এই ইউনিভার্সিটিতে, এই কান্ট্রিতে আমার লিভিং কস্টটা রিলেটিভলি কম, আর এই ইউনিভার্সিটিতে এইখানে আমার রিলেটিভলি বেশি। সো দেন ইউ মেক আ ডিসিশন যে হ্যাঁ ঠিক আছে, লিভিং কস্ট আই ক্যান প্রবলি পে উইথ মাই ওন লাইক ওন ইনকাম, যেটা আপনি হয়তো ওখানে যে করবেন না। এরপরে যে ফাইনালি আসতেছে ভিসা রেশিও। তার মানে আপনি সবকিছু দেখলেন, কিন্তু দেখার পরে এমন একটা কান্ট্রি চুজ করলেন যে কান্ট্রিতে আপনার রেশিও অফ ভিসা ইজ ভেরি ব্যাড ফ্রম বাংলাদেশ। এগেইন তখন যে ঘুরে ফিরে কি হবে জানেন, আপনি সবকিছু কষ্ট করে একটা আশায় বা একটা মানে যে এই মানে যে চিন্তায় যে আমি তো ভিসা পাবো, বা অনেকে পাইতেছে অনেকে পাচ্ছে না, বাট আমার তো সবকিছু ঠিক আছে আমি দিলাম। একটা কান্ট্রিতে আপনি যদি অ্যাপ্লাই করেন একদম নর্মালি চিন্তা করে দেখেন, সেই কান্ট্রির ভিসা মানে স্টাডি পারমিটের ভিসা পাওয়ার জন্য রাউন্ড অ্যাবাউট ইট টেকস অ্যাবাউট 4 to 6 মান্থ। এনি চান্স যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, আপনার লাইফ থেকে 4 to 6 মান্থ পুরোপুরি একদম মানে ওয়েস্টেজের মতোই হয়ে যাবে। And then again, আপনার একটা রিজেকশন থাকে, you have to declare it from for another country's visa যদি আপনি আবার অ্যাপ্লাই করতে চান। সো এই জন্য ভিসা রেশিওটা মাথায় রাখা উচিত। একটা উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ইউএস এর ভিসা রেশিও এখন খুবই খারাপ। তো ইউএস এর ভিসা রেশিওতে মানে আপনি যদি হ্যাঁ আমি ছোটবেলা থেকে ইউএস এ যেতে চাই, আপনি ধরেন যেতে চান, আপনি ওখানেই পড়ালেখা করতে চান, দেন আপনার এই সবকিছু চিন্তা করে আপনি ইউএস এর জন্য সাবমিট করলেন, বাট বাংলাদেশ থেকে দিচ্ছেন খুব একটা ভিসা, আপনার রিজেকশন হওয়ার পসিবিলিটি বেশি। ইন দ্যাট কেস তারপরও ইচ্ছা থাকে, বিকজ সবারই একটা সার্টেন অ্যামাউন্টের ড্রিম থাকে যে ভাই আমি তো ছোটবেলা থেকে দেখতেছি আমি এই কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা অনেক বেশি, এই কান্ট্রিতে আমার ফ্যামিলি থাকে, এই কান্ট্রিতে আমার ফ্রেন্ডস থাকে, আই ওয়ান্ট টু গো দেয়ার, দেন ডু অ্যাপ্লাই। I'm not going to discourage you, but logic says that if you apply to that country, you make a side processing for another country as well, যাতে আপনার ফল ব্যাক করার জন্য আরেকটা কিছু রেডি থাকে। ফর এক্সাম্পল আপনি ইউএস তে অ্যাপ্লাই করছেন, আপনার আল্লাহ না করুক কোনো কারণে যদি রিজেক্ট হয়, দেন ইউ হ্যাভ অ্যানাদার সাইড কান্ট্রি, উইচ ক্যান বি ফ্রান্স, ক্যান বি ডেনমার্ক, সুইডেন, যেখানে আপনি পরবর্তীতেই আবার অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সো বি প্রিপেয়ার ফর ইট। তো এই কি ফ্যাক্টরস গুলাকে আপনারা যখন নোটিসে নিবেন, তারপরে ইউ উইল হ্যাভ টু কান্ট্রি এন্ড দেন অ্যাপ্লাই দেয়ার। ফর এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ পুরোটা একটা এক্সাম্পল দেয়, ধরেন আমার বাজেট হলো গিয়ে রাউন্ড অ্যাবাউট ধরেন 15 লাখ টাকা, 50 লাখ।
তো আমি যদি জানি যে আমার বাজেট 15 লাখ টাকা, এন্ড দেন আমি ধরেন এসএসসি এইচএসসি দুটাতেই 5 পাওয়া, আমার আইএলটিএস এর স্কোর 7.5, তাহলে আমি অলমোস্ট বিলিং সব কান্ট্রির জন্য এলিজিবল। তো আমার এলিজিবিলিটিও মিট করতেছে। এখন টিউশন ফি ওয়াইজ আমি যে চিন্তা করে দেখলাম যে আমার ধরেন অস্ট্রেলিয়াতে আমি অ্যাপ্লাই করতেছি সিকি ইউনিভার্সিটি অফ উলম্বা or Victoria University or the universities that are in Perth or Adelaide, আপনি সবকিছু চিন্তা করে দেখলেন যে আপনার টিউশন ফিও আপনি 12 লাখের ভিতরে শেষ করে দিতে পারবেন। 12 লাখ 12 লাখের ভিতরে আপনার টিউশন ফি ইজ ডান। লিভিং কস্ট আপনি 2 মাসের জন্য নিয়ে যান, উইচ ইজ রাউন্ড অ্যাবাউট 1000 টাকা বা সামথিং এরকম হলো গিয়ে আপনি 2 মাসের যদি টিউশন ফি নিয়ে মানে লিভিং কস্ট যদি আপনি সাথে করে নিয়ে যান তাহলে আরো 2 লাখ টাকা গেল। তো এভাবে করে ভিসা রেশিওতে আমি যখন আসবো তখন আমি দেখলাম যে অস্ট্রেলিয়ার ভিসা রেশিও রিলেটিভলি এখন বাকি সব কান্ট্রি থেকে একটু বেটার। তো তখন আপনি যে চিন্তা করলেন যে ঠিক আছে তাইলে আমার ভিসা রেশিও ভালো, লিভিং কস্টও আমার মানে আমার বাজেটের ভিতরে পড়তেছে, তাহলে আমি আমার ফাইনাল কান্ট্রি চুজ করলাম অস্ট্রেলিয়া। এখন কোশ্চেন হলো গিয়ে এইভাবে কান্ট্রি চুজ করলে কি হয়? এভাবে কান্ট্রি চুজ করলে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হলো যে আপনার বাজেট ওয়াইজ আপনি সবকিছু নিয়ে ফুলফিল করতে পারছেন নাকি। বিকজ একটা ভিসার কিন্তু সাব কস্ট আছে। সাব কস্ট বলতে পারেন হলো গিয়ে অ্যাম্বাসি ফি দেওয়া, কিংবা আপনার যদি রকমের স্যাটাস্টেশন করাইতে হয় সেগুলোর খরচ, আদার্স লয়ারের খরচ, ট্যাক্স সার্টিফিকেট না থাকলে বানানোর খরচ, there are thousands of other things that you need to consider. So obvious reasons আপনি যদি এইভাবে করে করে আপনার প্রত্যেকটা ব্রেকডাউন করে করেন, দেন আপনি কোনো কান্ট্রি যদি চুজ করেন, এটা ডেফিনেটলি আপনাকে ফিউচারের জন্য অনেক সুবিধা দিবে। তারপর আবার যেমন দেখেন ওয়ার্কিং অপরচুনিটি যদি একটা চিন্তা করে দেখি, অস্ট্রেলিয়াতে রিলেটিভলি বাকি দেশের থেকে ওয়ার্কিং অপরচুনিটি বেশি। এখানে আপনি কাজ করে টিউশন ফি উঠানোর পসিবিলিটি বাকি দেশের থেকে বেশি। সুতরাং আপনার এই কান্ট্রিটা যদি আপনার 15 লাখ টাকা বাজেট থাকে এবং আপনি এভাবে করে ব্রেকডাউন করে চুজ করেন, দেন ইট ইজ মাচ বেটার ফর ইউ টু মুভ, মানে টু আন্ডারস্ট্যান্ড যে মানে টু অ্যাকচুয়ালি ক্যালকুলেট যে আপনার কোন জায়গায় আপনার রিস্ক নেওয়া উচিত, কোন জায়গায় রিস্ক নেওয়া উচিত না। সো এরপর থেকে যদি আপনার কান্ট্রি চুজ করতে চান বা ইফ ইউ ফিল লাইক যে ভাই আমার কোনো কান্ট্রি কেন ভালো হবে, তাহলে ডেফিনেটলি আপনার এই স্টেপ গুলো নিতে পারেন। অলসো একটা জিনিস জাস্ট বলে রাখি যে ইফ অবভিয়াসলি যদি ইফ ইউ আর থিংকিং অ্যাবাউট এজেন্সি দ্যাট ইউ ওয়ান্ট টু you want their help to actually process your visa, and even like অস্ট্রেলিয়ার জন্য যেমন আপনি পার্সোনালি বাসায় বসে অ্যাপ্লাই করতে পারবেন না, টু বি অনেস্ট আপনার এজেন্সির কাছে যেতে হবে। ইন দ্যাট কেস it's always a best idea to go to couple of agencies and see what they are offering. এটা আপনাকে জাজমেন্টের জন্য ইজিয়ার করবে, বিকজ অ্যাজ আপনি তাদেরকে দিয়ে ভিসা প্রসেসিং করবেন এবং সে ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, সে আপনাকে বেশিরভাগ এজেন্সি আপনাকে কোনো না কোনো ভাবে বোঝানোর চেষ্টা করবে বা কোনো না কোনো ভাবে আপনার ফাইলটাকে নেওয়ার চেষ্টা করবে, বিকজ ইভেন ইফ দে হ্যাভ টু লাই a little bit or small lies বইলা। So best idea is just go to couple of agencies, learn about that country from different agencies, and then you pick one যে এইটার কাছে আমার ভালো লাগছে, and then you move forward with it. I hope that helps, and thank you. Stay tuned. Aspire Academy for a brighter future.